মুখ সামলে বলার তো কিছু নেই। আপনি শাওয়ার নিয়ে বের হওয়ার সময় সে নিশ্চয়ই আপনাকে তেমন খালি গায়ে দেখেছে, তাই না? শাওয়ার নিয়ে বের হওয়ার পর ওকে আমি নিধির সাথে কিচেনে দেখেছি, আমার রুমে নয়। এমনকি আমার অনুমতি না নিয়ে তোকে কল করেছে ছুটি। লিজা, সত্যি আমার কাছে হয় না, বিশ্বাস করো আমায় প্লিজ। আবার কিছু হাবিজাবি ভেবে নিয়ে আমার থেকে দূরে সরে যাস না প্লিজ। গেলাম না, গেলে তো এতদিনে যেতামই, বলুন। সোহা একটুখানি ছাদে গিয়েছিল, ঘরে থেকে থেকে বিরক্ত লাগছে বলেই যাওয়া তার। অথচ কে জানতো এটুকু সময়ের জন্য ছাদে যাওয়ায় তার জন্য এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে। যখনই দুপুর গড়িয়ে বিকেল হবে, ঠিক তার আগ মুহূর্তে সিয়া কি একটা কাজে যেন নিচে এলো। সুহাকে বলে গেল বসে থাকতে, সে আসার পর একসাথে যাবে। অথচ সুহা যখন দেখতে পেল স্বচ্ছর গাড়ি এসে রাস্তার অপর পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই নিচে নামার প্রস্তুতি নিল উৎফুল্ল চিত্তে। ভাবলো এটুকু আর এমন কি, সে নিজে নিজে অবশ্যই সিঁড়ি পেরিয়ে নিচে যেতে পারবে। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। ছাদের দরজা পেরিয়ে প্রথম সিঁড়িটায় পা রাখতেই কে যেন তাকে পেছন থেকে ঠেলে দিল সজোরে। সোহা তাল সামলাতে পারল না, গুনে গুনে 12টা সিঁড়ি গড়িয়ে পড়িয়ে দেওয়ালের সাথে গিয়ে ঠেকলো সোহার শরীরটা। সোহা ছটফট করে ব্যথায় হাত দুটো চলে যায় পেটে। অসহ্য যন্ত্রণায় অস্ফুট স্বরে চিৎকার করতেই সেখানে সিঁড়ি বেয়ে ছাদে যেতে থাকা সিয়া এসে উপস্থিত হলো। ভাবির এমন কাণ্ডে সে কি করবে নিজেই বুঝে পেল না যেন। মস্তিষ্ক শূন্য লাগে। সিয়া চিৎকার করে, সোহাকে বুকের সাথে জড়িয়ে বুঝাতে লাগে যন্ত্রণা হবে না, হবে না যন্ত্রণা তার। অথচ যন্ত্রণা কি কমার প্রশ্ন আসে? সোহা টের পায় তার কলিজা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যন্ত্রণার চোখ গলিয়ে পানি আসে মেয়েটার, দাঁত খিচে যায় ব্যথায়, যন্ত্রণায় হাত পা গুলো সিঁড়ির ওইটুকু মেঝেতেই ধস্তাধস্তি করে বারংবার। সিয়ার চিৎকার শুনিয়ে স্বচ্ছ যখন ছুটে উপরে এলো, ঠিক তখনই তার কলিজা শূন্য হয়ে এলো সুহাকে এভাবে ব্যথায় কাতরাতে দেখে। স্বচ্ছ ছুটে যায় মেয়েটার কাছে, বুকে আগলে নিয়ে রোদ হয়ে আসা গলাতেই কোনো রকমে বলল, সুহাসিনী, কিচ্ছু হবে না তোমার, কিংবা তার কিচ্ছু হবে না। সুহার মন মস্তিষ্ক তখন এসবে মনোযোগ নেই বোধ হয়। ব্যথায় কাতরাই সে, অসহ্য রকমের যন্ত্রণায় মূর্ছা যায় যেন। স্বচ্ছর পাগল পাগল লাগে এমত অবস্থায়। অস্থিরতার চরম সীমায় পৌঁছিয়ে অকস্মাৎ কোলে তুলে নেয় সুহাকে। এই প্রথম সুহাকে কোলে তুলে সে অনুভব করে তার সামনে এগোতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস রোধ হয়ে আসছে। অজানা আশঙ্কায় পুরুষ মানুষ হয়েও তার কান্না পাচ্ছে এই মুহূর্তে। চোখ লাল হয়ে উঠছে ক্রমশ তার। স্বচ্ছ সুহাকে কোলে তুলে নিয়ে কোনো রকমে সিয়াকে বলল, আমার পিছু পিছু একটু দ্রুত আয় সিহা, গাড়িতে নিতে হবে। কথাটুকু বলেই দ্রুত পা চালালো সে। অতঃপর দ্রুত পা বাড়িয়ে সিঁড়িগুলো মারিয়ে নিচে এলো। আসার পথে যোগ দিল তার আম্মু, সাথে এক গাদা কান্নাকাটি। বংশের প্রথম নাতনি আসছিল বলে কথা, অথচ মাঝ পথেই এমনটা হবে কে জানতো। স্বচ্ছ অবশ্য এসব কান্নাকাটিতে সময় নষ্ট করলো না। যত দ্রুত সম্ভব সে গাড়িতে সোহাকে গিয়ে রাখলো। কেন জানি না সোহার দিকে তাকানোর সাহস তার হলো না। বুক কাঁপছে, হাত পা কাঁপছে, হৃদকম্পন অতি দ্রুত চলছে পুরুষটার। স্বচ্ছ এই পর্যায়ে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে দাঁতে দাঁত চাপলো। নিজে ড্রাইভ না করে ড্রাইভারকে ড্রাইভ করতে বলে স্বচ্ছ সোহাকে আগলে নেয়। সোহার মাথায় মুখ ঠিকিয়ে এবার হুট করে এসে কেঁদে ফেলে। ভেজা চোখে রুদ্ধ হওয়া স্বরেই কোনো রকমে বলে উঠল, কেন এমন হলো সুহাসিনী? আমি তো বিধাতার কাছে এত করে বললাম তোমাকে সুস্থ রাখতে, তোমাকে আম্মু জানকে সুন্দরভাবে আমার কাছে রাখার জন্য এত আকুল আবেদন ছিল আমার তার প্রতি, তবুও শুনল না সে। কেন এমনটা করলো সুহাসিনী? কেন আমার বাচ্চাটাকে বিনা কারণে কষ্ট পেতে হচ্ছে? কেন তোমাকে এই যন্ত্রণা দেখতে হচ্ছে সুহাসিনী? আমি তো তার প্রার্থনা কিছু কম করিনি এই কয়েক মাসে সুহাসিনী। সোহা বোধ হয় এবার সত্যি নিজের কপালে উষ্ণ পানির স্পর্শ টের পায়। ব্যথায় যন্ত্রণায় নিজের বিভৎস মুহূর্তের মধ্যেও সে অবাক হয়ে তাকালো স্বচ্ছর দিকে। স্বচ্ছ এবারও সোহার কপালে মুখ ঠেকিয়ে পাগলের মতো চুমু দিতে দিতে কেঁদে বলে উঠে, সুহাসিনী, আমার ভালোবাসাকে মিথ্যে করে দিও না সুহাসিনী। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সুহাসিনী। প্লিজ প্লিজ সুহাসিনী, আমার তোমাকে ছাড়া কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। তুমি হলেই চলবে সুহাসিনী, প্লিজ থেকে যাও।
থেকে যাও না সুহাসিনী। রোহান আজ দুপুর বেলাতেই বাসায় ফিরল মূলত একটা কাজেই। রাহা তা দেখে আর চোখে তাকায়। ক্লান্ত মুখ চাহনি নিয়ে বসে থাকা ছেলেটার দিকে দূর থেকে মিনিট কয়েক তাকিয়ে থাকে রাহা। দীর্ঘশ্বাস টানে, অতঃপর নিজ মনেই বলে, শুধু যে দাদাজান বলেছে বলেই আমি আপনাকে বিয়ে করেছি এই কথাটা আসলে ভুল রোহান ফারাবি। কোথাও না কোথাও আমি সত্যি আপনাতে আটকে গিয়েছিলাম, কোথাও না কোথাও আপনাকে সত্যি আমার মনে ধরেছিল, তাই তো আপনার মন পাবো না জেনেও বিয়ে করেছি। আপনি আমারই বোনকে ভালোবাসেন জানেন, বেহায়ার মতো আমি আপনারই বউ হয়েছি। আচ্ছা, কখনো আমার প্রতি আপনার ভালোবাসাটা জন্মানোর চান্স আছে মিস্টার রোহান ফারাবি? বোধহয় নেই। কথাটুকু বলে রাহা রুমের সোফায় শরীর এড়িয়ে দেয়। তার সোফা এবং খাট ভাগাভাগি করেই ঘুমায় দুজনে। রোহান খাটে হলে অপরজন সোফায়। রাহা সোফায় ঘুমানোর চেষ্টা করলো, চোখ বুঝল। কখনো আর চোখে তাকিয়ে খেয়াল করলো রোহানের কার্যকলাপ। রোহান যখন কাজে ব্যস্ত ঠিক তখনই ফোনে মেসেজের আওয়াজ পাওয়া গেল। রোহান ব্রুকুচকে তাকাতেই দেখতে পেল ওটা রাহার ফোন। স্ক্রিনে ভেসে আসছে, ভালো আছো নিশ্চয়ই। বহুদিন তোমার মুখখানা দেখা হয় না প্রিয়তমা, দেখা হয় না তোমার মায়াবী আঁখি, তোমার ঠোঁটের নিচে সেই তেল। আফসোস আজকাল আমি বেলকুনির গ্রিলে সেই মেয়েটির প্রতিচ্ছবি পাই না এক গাদা স্নিগ্ধ অনুভূতি। এই যেমন আজ ফিরে যাচ্ছি তোমার বেলকুনির মুখ থেকে। তোমাকে না দেখে ভালো থেকো। রোহান ভ্রু কুচকায়। হুট করে এক পুরুষালী অধিকার মেজাজ খিটখিটে করে তুলল। তার বউকে অন্য কেউ এমন প্রেম নিয়ে লিখবো কেন? ভালোবাসুক অথবা না বাসুক, তারই তো বউ। সে বউকেও কেউ ওই নজরে দেখবে কেন? রোহানের দাঁত চিরচির করে। দ্রুতই দরকারি কাজ ফেলে ব্যালকনিতে গেল। দুপুরের রাস্তায় বহুজনের দেখা মিললেও ওপাশে এক যুবককে দেখা গেল সিগারেট ফুঁকতে ফুঁকতে বেখিয়ালিভাবে হেঁটে যেতে। রোহান ভ্রু কুচকায়। কিয়ৎক্ষণ সে যুবককে সন্দেহ করে রুমে ফিরে আসে। অতঃপর সোফায় ঝুঁকে রোহান বেশ অনেকটা সময় যাবৎ রাহার মুখটা দেখল। বোধহয় এই প্রথমে সে রাহাকে খেয়াল করেছে। এর পেছনে অবশ্য কারণ আছে। কারণ একটু আগেই রাহার ফোনে একটা মেসেজ এসেছে। মেসেজটি যে পাঠিয়েছে সে আগন্তুক যেভাবে রাহার মুখের মায়া সম্পর্কে লিখেছে তা পড়েই রাহার মুখটা দেখতে সে বাধ্য হয়েছে। কিন্তু বেচারা শান্তির মতো খেয়াল করে উঠতে পারল না। তার আগে রাহা চোখ মেলে চাইল। রোহানকে এভাবে তাকাতে দেখে দ্রুত বলল, কি দেখছেন এভাবে? রোহান হুট করেই সোজা হয়ে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোমার ঠোঁটের নিচে তিল কেন থাকবে নবনী? এটা কেমন প্রশ্ন? সত্যি করে বলো তো, তোমায় কে ভালোবাসতো নবনী? দেখা হয়নি যেখানে সেখানে চিনব কি করে আমি? কিন্তু আপনার কিউরিয়াসিটি কেন ভাই? চেনো তুমি নবনী? বলো, আমি তার সাথে দেখা করতে চাই। আজব তো, চিনি না বললাম তো। চিনলে তো আমি নিজেই ওই ছেলেকে বিয়ে করে নিতাম জোর করে। তার মানে তাকেই বিয়ে করার স্বপ্ন ছিল তোমার? কিন্তু ছেলেটা তো ভালো ছিল, আমায় ভালোবাসতো খুব, এবং আমি আশাবাদী যে সে আমায় খুব ভালো রাখতো। এভাবে সোফায় ঘুমাতে দিয়ে কষ্ট দিত না অন্তত। ব্যাস, রোহান একটু ঝুঁকেই রাহাকে করে তুলল যেন। অতঃপর দ্রুত বিছানার সামনে গিয়ে ছুঁড়ে ফেললো অবহেলায়। দাঁতে দাঁত চিবিয়ে বলল, আজ থেকে খাটে ঘুমাবে, যা চাইবে তাই পাবে। কিন্তু কখনো যেন না শুনি রোহান ফারাবির বউ অন্য কোনো পুরুষকে চাইছে। এতটা নিচু লেভেলের মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না নবনী। কথাগুলো কাট কাট স্বরে বলেই পা বাড়ালো রোহান। রাহা টলমল চোখে চেয়ে থাকলো এবারে। সে যথেষ্ট শক্ত মেয়ে, তবুও কানা পাচ্ছে আস্তার। কেন ওভাবে ছুঁড়ে ফেললো? দোষ কি তার? ওভাবে নিচু বলে ইঙ্গিতে বা করলো কেন? হসপিটালের করিডোরে টানা পায়চারি করতেই দেখা গেল স্বচ্ছকে। কেবল পারছে না ডক্টরের রুলস ব্রেক করে সে অপারেশন কেবিনে ঢুকে পড়তে। স্বচ্ছ ছটফট করে। মিনিট 5 এভাবে কাটানোর পরে হুট করে তার মনে হলো সে সব হারাচ্ছে। ডক্টর বলেছে প্রেগন্যান্সিতে এমনিতেই সুহা হাজারটা জটিলতা, তার উপর ডেলিভারি টাইমে প্রবলেম হতে পারে বলা হয়েছিল। এই জন্যই এতকাল সে এত ভয় ভয়ে থাকতো, এত সচেতন হয়ে চলতো। আর এখন তো আরো বিপদ। সুহার কতটা যন্ত্রণা হচ্ছে। তার বাচ্চাটা বাঁচবে তো? ওইটুকুনি মেয়েটা তার
সোহা ফিরবে তো তার কাছে আবার? স্বচ্ছ আর ভাবতে পারে না যেন। কান্না আসে তার, তবে কাঁদে না। চোখ লাল টকটকে হয়ে ওঠে তার, চেহারায় বড্ড অবসাদ ফুটে ওঠে স্বচ্ছর। স্বচ্ছ নিজেকে সামলাতে পারে না, বুক চিনচিনে ব্যথা হয়। ধরে আসে কেমন ব্যথাটা, এক হাতে সে বুকের বা পাশটাও চেপে ধরে। কিন্তু অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ভয় এসবকে সামলে উঠতে না পেরে পুরুষটা মিনি হার্ট অ্যাটাকের ব্যথা নিয়ে ঘামতে থাকে। অতঃপর হেলে পড়ে হসপিটালের করিডোরেই। দূর হতে সিয়া এবং তার মা তা দেখেই দ্রুত ছুটে আসে মুহূর্তে। ছুটির ব্যাগ গোছানো কমপ্লিট। ছোটনকে সব বলে রাখা আছে যাতে সে কাউকে না বলে। ফিহাকে বলেছে গ্রামের বাড়ি যাবে তারা। এটুকু বলে বেঁচে গেলেও আবির বোধহয় তা বিশ্বাস করল না। তা জানার পরপরই দ্রুত ছুটিকে কল দিল। ছুটি এবারেও সঙ্গে সঙ্গে কল তুলে না। 2-3 বার কল আসার পর যখন কল তুলে ঠিক তখনই আবির বলে ওঠে, অবহেলা শিখেছিস আমাকে? অবহেলা করলে কেমন লাগে তা বোঝাতে চাইছিস? কল না তুলে বারংবার? এত সাহস হয় কি করে তোর? ছুটি মৃদু হাসে। বাহ, সে পুরুষ সাহস দেখালে কিচ্ছু হয় না, অথচ ছুটির বেলাতে দোষ। ছুটি ভালোবাসে বলে সাহস দেখাতে পারবে না? ছুটি তা ছিল নিয়ে বলে, আপনার থেকেই তো একটু আধটু শিখলাম আর কি আবির ভাই। সাহস থাকতে তো দোষ নেই বলুন। পুরোপুরি নিজেকে ফিট করে যখন দেশে ফিরবো তখন তোর সাহস ঘুচাবো। তখন পালানোর চেষ্টা চালাস না আবার। পালানোর চেষ্টা তখন কি চালাবে? সে তো এখনই পালাচ্ছে। কালি ছুটি দীর্ঘশ্বাস ফেলে বলল, অপেক্ষায় থাকলাম। সত্যি করে বল, তোর মাথায় কোন কবুতী চলছে ছুটি? আবার গ্রামের বাড়িতে গিয়ে অন্য কাউকে বিয়ে করার চেষ্টা চালাটা কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। ছুটি তা ছিল করে হাসে। এই যে এতকাল যে অবহেলা, অনাদর, যোগাযোগ ছিন্ন রেখে তাকে ছটফট করাতে করাতে মেরে ফেলে নিজের যে খারাপ সত্তার পরিচয় দিয়েছে, এর চাইতেও খারাপ আর কি হবে? ছুটি বলে, যতটা খারাপ ইতোমধ্যেই হয়েছেন এর চাইতে বেশি খারাপ আর কি হবে নাবির ভাই? আর কিভাবে আমায় মারার প্ল্যান করবেন? যেভাবে প্ল্যান করলে তুই শুধু আমার থাকবে। সোহার তখনও জ্ঞান ফেরেনি। ডক্টর বলেছে মায়ের অবস্থা খুব একটা ভালো নয়, তবে তারা চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে সদ্য জন্মানো তাদের মেয়ে শিশুটিও এখন সুস্থ সবল বাচ্চা হিসেবে জন্ম নেয়নি। তার উপর পর্যাপ্ত সময়ের আগেই 7 মাস সময় মায়ের পেট থেকে সেই দুনিয়ার আলো দেখেছে। স্বচ্ছকে যদিও এখন এসব নিয়ে ছোটাছুটি করতে বারণ করলেন ডক্টর। আশ্বাস দিলেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু স্বচ্ছ শুনল না। খবর পাওয়া মাত্রই সোহাকে দেখার জন্য ছটফট করলো। ছেলেটার চোখ লালছে, শার্টটা ঘামে ভিজে চুপচুপে হয়ে আছে, এমনকি কপাল থেকেও ফোঁটা ফোঁটা হয়ে গড়াচ্ছে ঘামের বিন্দুকণা। পাশাপাশি দাঁড়ালে হয়তো যে কেউই নাক ছিটকাবে ঘামের গন্ধে। চেহারায় বড্ড অবসাদ। স্বচ্ছ কিছুটা হট্টগোলি পাকিয়ে ফেলল অপারেশন কেবিনের সামনে। স্বচ্ছর মা যদিও একটাবার বাচ্চাকে কোলে নিয়ে দেখল, কিন্তু স্বচ্ছর ধ্যান জ্ঞান তখন বাচ্চার মধ্যে ছিলই না যখন সে শুনল বাচ্চার মায়ের অবস্থা ভালো নয়। ডক্টর স্বচ্ছকে শান্ত করার চেষ্টা চালালেন। এই পর্যায়ে গলা ছেড়ে বলে উঠলেন, দেখো স্বচ্ছ, এমন একটা কেস যে তৈরি হবে তা তোমাকে আগে থেকেই জানানো হয়েছিল। আর 2-1টা প্রেগনেন্সির মতো সুহার প্রেগনেন্সিটা অতটা সহজ ছিল না স্বচ্ছ। অনেক কঠিন জার্নি মেয়েটার। জানি না কতটুকু সে শেয়ার করছে, কিন্তু এমন একটা পরিস্থিতি যে তৈরি হবে তা তোমাকে বলেছিলাম আগেই। তাও যদি এই খারাপ রকমের ঘটনাটা না ঘটতো, হয়তো মা বাচ্চা দুজনকেই আমরা সুস্থ হিসেবে পেতাম। স্বচ্ছ আকস্মিক নিজের হট্টগোল পাকানো রূপ ছেড়ে গম্ভীর সত্তা ধারণ করলো, যেন সে এসব জানে, এসব বুঝে। চোখ লাল হয়ে ওঠে গাঢ় হয়ে তার। স্বচ্ছর বুক ভার লাগে। আবারও অসহায় লাগছে তার পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। এই পরিস্থিতিটা তার পছন্দ হচ্ছে না। তার সুহাসিনী আবারও আগের মতো তার উপর রাগ দেখাক, অভিমান করুক, সে কিছু করবে না, নিজেকে ঠিক রাখবে। কিন্তু এমন অনিশ্চয়তায় সে কিভাবে নিজেকে ঠিক রাখবে? বহু কষ্টে নিজেকে শক্ত রেখে হাত জোড়া মুঠো করলো সে। কয়েকবার ঢোক গিলে টান টান স্বরে জানালো, আমি আপনার কাছে কিচ্ছু চাই না ডাক্তার, আমার মেয়েকেও না, কিন্তু আমার সুহাসিনীকে বাঁচিয়ে দিতে হবে। যে কোনো কিছুর মূল্যে ফিরিয়ে দিবেন তাকে। আমি আর কোনো বিশৃঙ্খলা করব না, শুধু ওকে বাঁচিয়ে দিন। আমি ওকে ছাড়া থাকতে পারি না ডাক্তার। ডক্টর দীর্ঘশ্বাস ফেললেন। এবারে মুখ গোল করে শ্বাস ফেলে জানালেন, আমরা চেষ্টা করছি স্বচ্ছ, তাছাড়া সুহা এখনো মারা যায়নি।
তুমি এভাবে বাঁচিয়ে দিন বলছো যেন সে আর নেই। স্বচ্ছ লাল রক্তিম চোখ নিয়ে তাকালো ডক্টরের দিকে। কথাটা তার একেবারেই পছন্দ হয়নি যেন। বলল, ওকে থাকতে হবে ডাক্তার, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই ওকে থাকতে হবে। আমরাও আশা করি সে বেঁচে থাকবে স্বচ্ছ। এই পর্যায়ে স্বচ্ছ যেন আর কথা বলতে পারল না, গলা বেঁধে আসছে। কিয়ৎক্ষণ চুপ থেকে পরক্ষণেই আবার বলল সে, ওকে দেখতে চাই একবার ডাক্তার, দেখার অনুমতি দিন ডাক্তার, নয়তো খারাপ হবে। যেন স্বচ্ছ আদেশ করছে। অথচ মধ্যবয়স্কা ডক্টর মহিলা এবার একটু হাসলো, বলল, যাও, আমরা ততক্ষণে সোহাকে রক্ত দেওয়ার ব্যবস্থা করছি। স্বচ্ছ আর কথা শুনল না, গটগট পায়ে পা বাড়ালো কেবিনের দিকে। পিছু পিছু গেল ডক্টর নিচেও। স্বচ্ছ কেমন করে যেন উদ্ভ্রান্তের মতোই প্রবেশ করলো। যা দেখে নার্সরা বাধা দিতে আসতেই ডক্টর ইশারে নিষেধ করলো। মুহূর্তেই নার্স দুজন বেরিয়ে আসলেন। স্বচ্ছ কাঁধ ফিরিয়ে অবশ্য একবার চাইল। দেখা গেল শুধু দরজায় দাঁড়ানো ডক্টরকে। ডক্টর চোখে চেয়ে যেন এটাও বুঝালো, যাও, বউয়ের কাছে যাও। স্বচ্ছ অপেক্ষা করে না, পরপরই উস্কো খুস্কো চুল নিয়ে, লাল রক্তিম চোখ নিয়ে উদ্ভ্রান্তের মতো গিয়ে দাঁড়ালো সোহার পাশে। মেয়েটার চোখ বুঝে রাখা। স্বচ্ছ দীর্ঘশ্বাস টানে, মাথায় হাত রেখে ঝুঁকে চুমু খায় কপালে, পরপরই গালে, মুখে অসংখ্য চুমু দিল। ছোট বাচ্চাদের মতো অভিযোগ জানিয়ে বলল, সুহাসিনী, যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবো তাহলে একদম মেরে দিব বলে দিলাম। আমাকে ছেড়ে যাওয়ার কথা একদম ভাবনাও আনতে পারবে না, বুঝলে? তুমি এখনো অনেক দূর যাওয়া বাকি সুহাসিনী। এই পর্যায়ে কথা বলতে গিয়েই স্বচ্ছর গলা ধরে আসে। অস্থির লাগে। সোহার মুখের দিকে চেয়ে মাথার চুলে হাত বুলাতে বুলাতে বলে ওঠে, কেন হলো অমনটা? এতটা সতর্ক থাকার পর বিধাতা আমার সহায় হলো না সুহাসিনী? সে তোমার মতোই নিষ্ঠুর, বলো? তোমরা সবাই নিষ্ঠুর। পেছন থেকে ডক্টর মৃদু হাসে, তখন স্বচ্ছর পাগলামো দেখে। ছেলেটা সম্ভবত পাগলের মতোই বউকে ভালোবাসেন বলে আন্দাজ করেন উনি। অতঃপর স্বচ্ছকে ওভাবে কথা বলতে দেখে শুধায়, স্বচ্ছ দেখেছো তো বউকে, এবার বাইরে যাওয়া যাক, ওকে ব্লাড দিতে হবে। স্বচ্ছ ভদ্র বাচ্চাদের মতো সরে দাঁড়ায় এবারে। পরপরই আবারও পা বাড়িয়ে ঝুঁকে গিয়ে চুমু বসালো সোহার গালে। বলল, ছেড়ে যাচ্ছি না, সময় দিচ্ছি সুহাসিনী, সুস্থ হও, প্রমিস। কেবল সুস্থ হও সুহাসিনী, তারপর তোমাকে আমি বুঝাবো এভাবে চিন্তায় ফেললে কি হয়। কথাটুকু বলেই স্বচ্ছ পা বাড়ালো। ওখান থেকে বের হতেই হুট করে কোথা থেকে যেন একটা গুটানো কাগজ ছুঁড়া হলো তারই উদ্দেশ্যে। স্বচ্ছ ভ্রু কুচকায়, হাতে নিতেই কাগজটা মিলে দেখতে পায়। ভেবেছি তোমার বাচ্চা মরে গেলে বাপ সন্তানের সম্পর্কের দামটা বুঝতে পারবে, কিন্তু তুমি তো দেখছি তোমার বউয়ের চিন্তাতেই অন্ধ। সন্তানকে নিয়ে ভাবার সময়টুকুও নেই। তাহলে বরং সন্তানটা থাকুক, কি বলো? স্বচ্ছ দাঁতে দাঁত চিবোয়। কে হতে পারে তা আন্দাজে আসে না তার। তবে এদিক ওদিক তাকায় সে। কাউকে না দেখতে পেয়ে ফ্লোরে লাথি বসায়। রাগে শরীর জ্বলে উঠে। ঠিক এই মুহূর্তেই তার মনে পড়লো তার একটা মেয়েও পৃথিবীতে আছে, যে কিনা আজই একটু আগে জন্ম নিয়েছে। স্বচ্ছর বুক ভার লাগে। অল্প সময়ে সুস্থ হয়ে না জন্মানোতে বাচ্চাকে NICU-তে রাখা হবে। নিশ্চয় এতক্ষণে রেখে দিয়েছে। স্বচ্ছর নিজেকে বাবা হিসেবে ব্যর্থ ব্যর্থ লাগে। সন্তানকে একটাবার কোলে অবধি নিল না সে, যাকে এতকাল এত আদরে আগলে রেখেছিল। স্বচ্ছ এসব ভাবতে ভাবতেই নিজের মায়ের পাশে গিয়ে দাঁড়ায় দ্রুত পায়ে। ফুসফুস করতে করতে শুধায়, আমার আম্মু জানটা কোথায় আম্মু? একবার দেখতে চাই। স্বচ্ছর আম্মু মুহূর্তেই উত্তর ছুড়ে, একটু আগেই তো নার্স এসে নিয়ে গেল। আমি একবার দেখতে পারবো আম্মু? শুধু একবারই। পাগল, দেখতে পারবি। স্বচ্ছর বুকটা ঢিপ ঢিপ করে। বাবা হওয়ার কিঞ্চিত আনন্দেই নাকি কি জানি। অতঃপর মায়ের আর চাচির পিছু পিছু সে পা বাড়ালো। সিয়া আর তিহান ওখানেই থাকলো। স্বচ্ছ মা কথা বলে বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করলো। স্বচ্ছর যেন হাত পা কাঁপে এবারে। ওইটুকু ছোট বাচ্চাটাকে দেখে হৃদস্পন্দন থমকে যায় তার। মনে হয় এটাই তো তাদের সেই ছোট অংশটা। এই ছোট বাচ্চাটার সাথেই এতদিন কত খুনসুটি, কত কথা। স্বচ্ছ বড্ড আবদার করে জানালো, একবার কোলে নিব আম্মু? স্বচ্ছর মা এবারেও কথা বললেন। নার্সটা মুহূর্তেই নাকচ করে বললেন,
ওনার শরীর ময়লা লাগছে, বাচ্চাকে এভাবে কিভাবে দেয়? স্বচ্ছ নিজের দিকে তাকায়। সত্যিই বিচ্ছিরি রকমে অপরিষ্কার দেখাচ্ছে বোধহয় তাকে। তবুও নার্স যখন হ্যাঁ না বলতে বাচ্চাকে এগিয়ে দিয়েছিল, সে লোভ সামলাতে পারল না, হাত বাড়াতে নিল, আবার পর মুহূর্তেই ভীতগ্রস্ত হলো। বাচ্চাটা যদি পড়ে যায় হাত গুলিয়ে, সে নিতে পারবে কোলে এইটুকু বাচ্চাকে? স্বচ্ছ বড্ড অসহায় ফেল করে বলে, ও যদি হাত গলিয়ে পড়ে যায় আম্মু? পড়বে না। স্বচ্ছ এবার কোনোভাবে কোলে নিল নিজের খামাটে শার্টটার সাথে চেপেই। এত নরম পুতুলটা যেন তুলো। স্বচ্ছর মনে হলো তার শক্ত শরীরের সাথে লেগে বাচ্চাটা ব্যথা পাবে যেন। পর মুহূর্তেই মনে হলো তার ঘাম জড়িত শার্টে বাচ্চাটা ময়লা আবর্জনা লেগে জীবাণু সংক্রমণ করলে। স্বচ্ছ মুহূর্তেই মায়ের দিকে ফিরে বলে, এত নরম, আমার কোলে যদি ব্যথা পায় আম্মু? পাবে না। স্বচ্ছ ড্যাব ড্যাব করে পরক্ষণে কিছুটা সময় তাকিয়ে থাকে বাচ্চাটার পানে, বহুক্ষণ থাকিয়ে বলে, আম্মু, ও আমার আম্মু জান, তাই না? হ্যাঁ। স্বচ্ছ বাচ্চাটাকে পর্যবেক্ষণ করতে করতে বলে ওঠেন, আম্মু, ও তো দেখতে হুবহু সুহাসিনীর মতো, দেখো চোখ, মুখ, নাক। স্বচ্ছর চাচি হুট করেই জানালো, ও না থাকলেও যাতে ওর মেয়েটার মধ্যে দিয়ে আমাদের মাঝে থাকে, বোধ হয় এ কারণেই উপরওয়ালা এই চেহারা দিয়েছেন। স্বচ্ছর চোয়াল শক্ত হয়। এটা কেমন কথা? সে মুহূর্তেই বাচ্চাকে নার্সের কাছে দেয়। দেখা শেষ বলে চলে যেতে যেতে চাচির সামনে দাঁড়ালো, দাঁতে দাঁত চিপিয়ে বলল, কি বলবেন চাচি? এমন অবস্থা দেখে উনি চুপ করে থাকলেন। স্বচ্ছ ফের আবারও জোর গলায় বললেন, কি হলো বলুন। নার্সরা মুহূর্তেই শুধালো, আওয়াজ করবেন না। স্বচ্ছ জোরে শ্বাস টানে, নার্সদের দিকে চেয়ে বলে, ওকে, আমার মেয়েকে দেখে রাখবেন, বুঝলেন? যদি শুনি আমার মেয়ে এখানে কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের হসপিটালের নামে মামলা ঠুকে দিব নার্স। এতটুকু বলেই হন হন করে চলে গেল সে। নার্সরা বোকার মতো চেয়ে থাকে আর বিড়বিড় করে বলে, অদ্ভুত পাগল লোক। স্বচ্ছ যখন পা বাড়িয়ে আবারও সুহার ওখানে যাচ্ছিল, ঠিক দূর থেকে কানে এলো, পেশেন্ট রেসপন্স করলো ম্যাম, জ্ঞান ফিরেছে। আবিরের সামনে এলিজা, চোখ মুখ তার শক্ত, চাহনি কঠিন। আবির মুহূর্তেই শুধালো, তুই কোন সাহসে আমার রুমে ঢুকেছিল লিজা? হ্যাঁ, মানলাম তুই নীতির খুব ভালো ফ্রেন্ড, ওর বাসা আসতেই পারিস, কিন্তু আমার রুমে কেন? এই কয়েক মাস চিকিৎসা করেছিস বলে? বিশ্বাস কর, যদি আমি কোমায় না থেকে আমি সজ্ঞানে থাকতাম, তোর হাতের চিকিৎসাও নিতাম না। এই লিজা যেন কষ্ট পায়, বলে, একটু বেশি ঘৃণা করছো না আবির? অতটাও খারাপ নই আমি, তুমি বোধহয় ভুলে গেছ। তুমি এখনো মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাও আবির, চিকিৎসা এখনো চলছে। সেন্সলেস হয়ে যায় বলেই দরজা রুমে খোলা রাখে, কিন্তু তুই যে সেই সুযোগটা ব্যবহার করবে জানতাম না। কোন সাহসে আমার ফোন রিসিভ করেছিলে? তোমার বউ কেমন রিয়াক্ট করে তাই দেখছিলাম, কিন্তু সে তো আমায় চিনলই না আবির। আবির রেগে তাকায়, এলিজার ফোনটা কেড়ে নিয়ে ছুটির নাম্বারে কল দেয়। অতঃপর ফোনটা এগিয়ে দিয়ে কাটকাট স্বরে বলে, এক্ষুনি ফোন করে আমার সামনে সব সত্যিটা ওকে বলবে লিসা, নয়তো খুব খারাপ হবে। ছুটি তখন ঘুমে, চোখ লেগে এসেছিল বোধ হয়। হুট করেই চোখে ভাসলো আবিরকে, তার খুব কাছে সন্নিকটে। পুরুষটাকে অনুভব করে চমকে উঠে সে, বুঝতে পারে পুরুষটা ঠোঁট ছুঁয়েছে তার কপালে, গালে, শেষ অবধি ঠোঁটে। ছুটি এসব অনুভব করে যখন চমকে ওঠে, ঠিক তখনই তার ঘুম ভাঙে। ছুটি বুঝতে পারে প্রতিবারের মতো এটাও তার স্বপ্ন। দীর্ঘশ্বাস ছাড়ে সে। এই কয়েক মাসে আবিরকে সে বহুবার স্বপ্নে পেয়েছে, উপলব্ধি করেছে, এবং যখন চোখ মেলে নিজেকে বাস্তবে ফিরে পায়, ঠিক তখনই বুঝতে পারে সবটা স্বপ্ন। ছুটি মৃদু হাসে এইসব ভেবে। হুট করেই কি বুঝে ফোনটা নিয়ে দেখে মাত্রই 3-4টা কল এসেছে হোয়াটসঅ্যাপে। কে সেটা বুঝতে না পেরে সে কল দেয়। কল দেওয়ার সাথে সাথেই কল রিসিভ হলো। কথা শুনে বুঝতে পারে এটা এলিজা। ছুটি ঝামেলা না বাড়াতে বলল, শুনুন এলিজা, আবির ভাই আপনাকে ভালোবাসে, সে আপনাকে এলিজা নামেও ডাকে। ভালোবাসে? হ্যাঁ, আপনি শুধু শুধু অপছন্দ করে আমাকে অভিশাপ দেবেন না ডক্টর এলিজা। আমি খুব আশাবাদী আপনাদের ভবিষ্যৎ সংসার দেখব বলে। আমি সত্যি মন থেকে চাই আপনি তার স্ত্রী হন একটা সময়। কথাটুকু বলা শেষ হতেই আবির খপ করে ফোনটা কেড়ে নেয়।
দাঁতে দাঁত চিবিয়ে বলে ওঠে। কি চাস? ছুটি স্তব্ধ হয়ে শুনে, বাহ, এলিজার পাশে তাহলে আবিরও আছে, ভালো তো। আবির ফের বলে, কি হলো, কথাটা নেমে গেছে এখন? কি চাস, মন থেকে বল। আপনি আপনার লিজাকে বিয়ে করুন, তাই। বিয়ে করলে তুই খুশি হবি? না হওয়ার কি আছে? শিওর? হ্যাঁ, অবশ্য আমার তো মনে হয় আপনারা ইতোমধ্যেই শুভ কাজটা সেরে ফেলেছেন আবির ভাই। না হলে আপনাকে কল দিলে তাকে পাই, তাকে কল দিলে আপনাকে পাই। সুন্দর না বিষয়টা? আবির দাঁতে দাঁত চাপে, চোয়াল শক্ত হয়। মেয়েটাকে এই মুহূর্তে কষিয়ে একটা থাপ্পড় দিতে পারলে তার ভালো লাগতো। সব সময় আগে ভাগে এক চামচ বেশি বুঝে। মুহূর্তেই তেরা স্বরে বলে ওঠে আবির, তো এই সুন্দর বিষয়টা দেখে কি তোর খুব কষ্ট হচ্ছে? কষ্টটা আজকাল আর আমার হৃদয়ে নাম লেখায় না আবির ভাই। অবশ্যই এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি, কারণ আপনার কারণেই আজকাল কষ্টদের হজম করতে শিখেছি। আমার কারণে কেন কষ্ট পেয়েছিস এটুকু এক্সপ্লেন করার সুযোগটা হলেও আমায় দিতে হয়, কিন্তু তার আগে উল্টাপাল্টে ভেবে রেখেছিস। এর পেছনে কোনো কারণ থাকতে পারে, এটা তো ভাবতে পারিস ছুটি। সারা জীবনে এতটা বোকা কেন থেকে গেলি? একটা মেয়ে আপনার ঘরে থাকছে, নির্দ্বিধায় ফোন রিসিভ করছে, এসব জানার পর আমি উল্টাপাল্টা ভাবছি আবির ভাই। ঠিক বলেছেন, কারণ তো ছিল এতগুলো মাস অবহেলা করার, এবং কারণটা হলো আপনার প্রিয়তমা লিজা, রাইট? আবিরের এই পর্যায়ে নিজের মাথা নিজে ফাটাতে ইচ্ছে করে। রাগ হচ্ছে, গা চলছে তার। শক্ত স্বরেই বলে, ফোন রাখ, মেজাজ খারাপ হচ্ছে তোর সাথে কথা বলে। বোকা ছুটি আবারও আবিরকে রাগিয়ে দেওয়ার মতো কয়েকটা শব্দ ব্যবহার করলো। ফোন করে আপনাদের বিরক্ত করে ফেললাম বোধহয়। আচ্ছা রাখলাম, আপনাদের একান্ত মুহূর্তগুলো এনজয় করুন। আবির যদি সামনে থাকতো নির্ঘাত আজ ছুটি চর খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যেত। আবির মুঠো শক্ত করে, দাঁতে দাঁত চিবিয়ে বলে, হ্যাঁ, মহা বিরক্ত করে ফেলেছিস আমায়। সুহার জ্ঞান ফিরেছে ঠিক, তবে সে এখনো শারীরিকভাবে অতটা সুস্থ নয়। ফলস্বরূপ স্বচ্ছকে প্রথম দেখা করতে না দিতে চাইলেও স্বচ্ছর জেদের কাছে হার মানলেন ডক্টর। বললেন জাস্ট কয়েক মিনিটের জন্যই দেখা করে আসতে। স্বচ্ছ সেই সুযোগ হাতছাড়া করলো না। গিয়ে সর্বপ্রথম সুহার হাতটা নিজের হাতে নিয়ে অভিযোগ শুধাতে লাগলো নিজের মতো করে। নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর সুহাসিনী। আমায় এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তুমি একবারও আমার খোঁজ অবধি নিলে না। দিব্যি এতক্ষণ চোখ বুঝেছিলে। সুহা কথা বলতে পারল না, শরীর বড্ড ক্লান্ত যেন তার। তবে চোখে হাসলো স্বচ্ছর কথা শুনে। নার্সদের কথাই শুনেছে তার মেয়েটা তার মতোই দেখতে হয়েছে, যদিও অসময়ে জন্মানোতে বাচ্চাটাও অল্প দুর্বল, তবে মেয়েটা তার বড্ড আদুরে। এইসব শুনে সুহার মন ফুরফুরে লাগছিল। নিজের মেয়েকে ছুঁয়ে দেখার, একটিবার চোখ ভরে দেখার ইচ্ছা জাগে যদিও মনে, তবে পূরণ করতে পারল না, কিংবা মুখে বলে বুঝাতে পারল না, শুধু হাসলো। স্বচ্ছ আবারও ডাকলো, সুহাসিনী। সুহা এবারেও কথা বলল না। স্বচ্ছ কিছুটা ঝুঁকে একটু আগের মতো করিয়ে আবারও চুমো খেলো সুহার চোখ মুখে। বলল, এই কয়েক মুহূর্তই বহু জ্বালিয়ে ফেলেছে জনাবা। আপনি নিজেও জানেন না, আপনাকে ছাড়া আমি নিঃশ্বাস অবধি ঠিকভাবে নিতে পারি না। সুহা যখন এবারেও শুধুই চোখে হাসলো, ঠিক তখনই স্বচ্ছ অসন্তুষ্ট হয়ে ডক্টরের দিকে তাকালো। কপাল কুঁচকে নিয়ে বলে উঠল, ওর জ্ঞান ফিরেছে অথচ ও কথা বলছে না কেন ডাক্তার? আপনারা তখন কিসের ইঞ্জেকশন পুশ করেছেন আমার বউকে? ডক্টর এই পর্যায়ে হাসে। কি ভেবেছে এই ছেলেটা, ইঞ্জেকশন পুশ করে কথা দূর করে দিল? হেসে বলল, প্রাথমিকভাবে জ্ঞান ফিরছে শুধু স্বচ্ছ, ওর শরীর এখনো অতটা স্টেবল নয়। স্টেবল হতে কতক্ষণ লাগবে ডাক্তার? সময় দিতে তো হবে স্বচ্ছ, এটা ওর শরীরের কন্ডিশন এবং সময়ের উপর ডিপেন্ড করছে। এমনও হতে পারে ওর অবস্থা উন্নতির দিকে না গিয়ে অবনতির দিকে গেল। কোনো কিছুই তো আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। ভয় দেখাচ্ছেন ডাক্তার? না স্বচ্ছ, বাস্তব কথাই বলছি। আপাতত তুমি ওর সাথে কথা বলো, যাও কিছুক্ষণ। কথাটুকু বলেই ডক্টর চলে গেলেন। সুহাসিনী, কথা বলবে না আমার সাথে? আম্মুজানকে দেখবে না? একদম তোমার কার্বন কপি হয়েছে সে। এই পর্যায়ে সুহা উৎসুক হয়ে তাকালো, যেন বুঝতে চাইল ও কেমন আছে। স্বচ্ছ সে উৎসুক দৃষ্টিতে চেয়ে হাসলো, কপালে চুমি এঁকে বলল, ও ভালো আছে, তুমিও ভালো হয়ে যাও সুহাসিনী। তারপর তিনজনেই আমরা সুখ পুরব।
রাহাকে হসপিটালে নিয়ে এলো রুহানি। খবর পেয়ে সুহার মা আর দাদা এসেছেন আরো আগে। রাহাও এলো মাত্রই। রোহান তখন দরজায় দাঁড়িয়ে স্বচ্ছ আর সুহাকে দেখছিল এক চাহনিতে। সুহাকে কেমন যেন ঝিমিয়ে আছে মনে হচ্ছে। রাহা অবশ্য দূর থেকে রোহানের তাকিয়ে থাকাটা খেয়াল করে। অতঃপর সামনে এসে হেসে বলে, আপুর বাচ্চাটা একদম কিউট ফিউট, দেখতে একদম আপুর মতোই সুন্দর, বুঝলেন? রোহান তাকালো রাহার দিকে, বলল, বুঝলাম। রাহা এবার সুহা আর স্বচ্ছর দিকে একবার তাকায়, বলল, দুলা ভাই আপুকে একটু বেশি ভালোবাসে, দেখুন। দেখেছি। আপনার কি কষ্ট হচ্ছে আপু আর দুলা ভাইকে একসাথে দেখে? কেন কষ্ট হবে? আমি জানি আপনি আপুকে একটু বেশি ভালোবাসেন, তাই না? ভুল না হলে এখনো ভালোবাসেন। এখানে এসেও কথাটা তোলার কোনো মানে আছে রোহান বুঝে না। রাহার দিকে চোয়াল শক্ত করে তাকায় সে, বলে, এটা তোমার জানা কথা নবনী, তাকে একটা সময় পাগলের মতোই ভালোবেসেছিলাম, সুতরাং এখন না ভালোবাসার প্রশ্নই ওঠে না। আমার দুলা ভাই খুবই ভালো, জানেন, আপুকে পাগলের মতো ভালোবাসে সে। সুতরাং আপনি আপুকে পাগলের মতো ভালো না বাসলেও চলবে, বুঝলেন? তোমাকে তো ভালোবাসছি না, সুতরাং তোমার সমস্যা না হলেও চলবে। সমস্যা এখানেই, আমাকে না ভালোবেসে প্রতিনিয়ত অধিকার ফলাচ্ছেন আমার উপর। আপুর অবশ্য এদিক দিয়ে ভাগ্য ভালো, দুই পুরুষের ভালোবাসা পেয়ে গেল বিনা কষ্টে। আজকাল তো পুরুষদের ভালোবাসা মানেই বিরল বস্তু। হিংসে হচ্ছে নাকি নিজের প্রতি? এই জীবনে হয়নি, ভবিষ্যৎ জীবনেও কখনো হিংসা হবে না। কিছুটা সময় আগে হসপিটালে সাদও এসেছে। সিয়া সাদকে দেখিয়ে ফ্যালফেল করে তাকিয়ে থাকে। আজ কতগুলো দিন হলো তাকে সাদ পড়ায় না, ইচ্ছে করেই পড়ানো বাদ দিয়েছে, শুধুমাত্র ওই সিগারেটটার ঘটনাটা নিয়ে। সিয়ার দুঃখ হয়, এতকাল কথা বলার জন্য ছটফট করে অবশেষে যখন সুযোগ মিলল, ঠিক তখনই সে নিজেকে আর দমিয়ে রাখলো না। সাদের সাথে সামনাসামনি দাঁড়িয়ে গুটি কয়েক কথা বলেই শোধালো, হসপিটালে রাহা আপু এসেছে, আপনার ভালোবাসার মানুষ সাদ ভাই। সাদ মুহূর্তেই ভ্রুকুচকে নেয়, চমকায়, বলে, কি বললে? ভালোবাসার মানুষ মানে? চমকালেন কেন? আমি জানি রাহা আপুর গোপন প্রেমিকটা আপনিই ছিলেন সাদ ভাই। ব্যালকনিতে দেখতে পাওয়ার জন্য ঘুরঘুর করতেন, আননোন নাম্বার থেকে মেসেজ দিতেন, আরো কত কি, তাই না? তবে কাহিনীটা ইন্টারেস্টিং সাদ ভাইয়া। ওপাশ দিয়ে তখন রোহান হেঁটে যাচ্ছিল। সিয়ার শেষ কথোপকথনগুলো সবটাই শুনল সে। অতঃপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখল ছেলেটাকে। সাদ, ওই ছেলেটা যে সুহাদের বন্ধু ছিল। রোহান ব্রুকুচকে তাকায়, সাদকে আগাগোড়া পরীক্ষা করে দেখতে থাকে কেমন নজরে যেন। পুরো 24 ঘন্টা আবির যোগাযোগ করেনি ছুটির সঙ্গে, নিজ থেকে কল করেনি। নিজ কল করলেও যে মেয়েটা আজকাল সঙ্গে সঙ্গে রিসিপ্ট অথবা খুব খুশি হয় এমনটাও নয়, বরং বুঝে খুবই বিরক্ত সে। আবির দীর্ঘশ্বাস ফেলে। অতঃপর নিজেকে মানাতে না পেরে যখন কল দিল, তখন বুঝতে পারলো কল যাচ্ছে না। আবিরের কপালে ভাঁজ পড়ে। বার কয়েক চেষ্টা করে যখন হতাশ হলো সে, তখনই ফোনটা ছুঁড়ে ফেলল সে। বিড়বিড় স্বরে বলল, অবহেলা করছিস কর, পালিয়ে বেড়াচ্ছি বেড়া, কিন্তু আর মাত্র কয়েকটা দিন পর যখন দেশে ফিরবো, তখন তোর সব ভুল ভাঙাবো। ভেবেছিলাম তোর সব ভুল বোঝাবুঝি সরাসরি দেশে ফিরে সামনাসামনি ভাঙাবো, বুঝিয়ে বলবো, কিন্তু তুই হতে দিচ্ছিস কই? বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। প্রমিস, এক চুল ছাড় দিব না তোকে এসবের জন্য। কড়াই গন্ডার শাস্তি পাবো ছুটি। ছুটি তখন অচেনা দেশের উদ্দেশ্যে, হাতে মোটা মোটা লাগেজ। একটু আগেই ছোট এয়ারপোর্টে পৌঁছে দিয়ে গেছে। অবশেষে এয়ারপোর্টের যাবতীয় কার্যকলাপ শেষ করেই অনেকটা সময় পর বিমানের সিটটায় গায়ে নিয়ে বসলো। ঠিক তখনই তার মন খারাপ হলো, কান্না পেল। আচ্ছা, আবির ভাই যেদিন দেশে ফিরবে সেদিন তাকে খোঁজ করবে তার, নাকি ভুলে যাবে কোথাও তার জীবনেও ছুটি নামক একটা অধ্যায় ছিল। এর প্রায় সপ্তাহ খানিক পর দেশের মাটিতে পা রাখলো আবির। এই সপ্তাহ খানিকের মধ্যে ছুটির সাথে একটাবারের জন্য সে যোগাযোগ করে উঠতে পারেনি, না তো কথা বলতে পেরেছে। মেয়েটা একদম নিরুদ্দেশ হয়ে গেছে যেন হঠাৎ। যদি গ্রামের বাড়ি ঘুরতেই যায় এমন নিরুদ্দেশ হতে হবে কেন? আবির দম বন্ধ হয়ে নিজে থেকে অনেকবার চেষ্টা করে যখন যোগাযোগ করতে পারলো না, তখনই ফিহা ফোন ব্যবহার করলো। শুনলো ওরা নাকি গ্রামের বাড়ি ছেড়ে বাসায় ফিরে এসেছে,
কিন্তু ফিরে আসার পর থেকেই নাকি ছুটি রুম ছেড়ে বের হয় না, কারোর সাথে কথা অবধি বলে না। এমনকি ফিহাকেও এসব বলে বলে ছোটন তাড়িয়ে দিয়েছে। ছুটির সাথে দেখা করতে দেয়নি, কথা বলতে দেয়নি। অবশেষে ছটফট করা আবিরকে দেশেই ফিরতে হলো প্রিয়তমার খোঁজ নিতে। দেশে এসেও সর্বপ্রথম নিজের বাসায় না গিয়ে সর্বপ্রথম সে এলো ছুটিদের বাসাতেই। এসেই বাবু হয়ে বসলো সোফায়। নিজের ব্লেজারটা খুলে একপাশে রাখতে রাখতে সামনে ছোটনকে উদ্দেশ্য করে বলে উঠল, কি সমস্যা তোর বোনের? বিয়ে করে বড় হয়েছে বলে সব যন্ত্রণা কেবল আমার? ফোন তোলো না কেন তোর বোন? ফোন অফ করে রাখে কেন? একটুখানি খোঁজ নেওয়ার ভদ্রতাটুকুও নেই তোর বোনের মধ্যে। এত সাহস হয় কি করে ওর? শুনলাম বাসা থেকে বের হয় নাকি সে, আবার কারোর সাথে দেখাও করে। ফিহাটা এতদিন এলো, অথচ এই কয়েকদিন একবারও দেখা করলো না। এত বেয়াদব হলো কি করে এই ছুটির বাচ্চা ছুটি? ছোটন একদম শান্ত দৃষ্টিতেই তাকায়। আবির ভাই যে আপুর জন্যই ছুটে আসবে তা যদিও তার জানা, তবে তার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে তার আপুর কষ্টটা এই ছেলেটারও পাওয়া উচিত। সে নিজেই দেখেছে তার আপুটা কিভাবে গুমড়ে মরেছে প্রতিটা দিন, কিভাবে চাপা কষ্ট বয়ে বেরিয়েছে প্রতিটা সময়। তাই তো কথা ঘুরানোর প্রসঙ্গে হাসলো সে। আবিরের পাশে বসতে বসতে হেসে বলল, আবির ভাই, বহুদিন পর দেখা হলো, কবে ফিরলেন? ঠিক বহুদিন, অথচ তোর বোন নিষ্ঠুর। বহুদিন পর দেশে এসছে শোনেও দেখা করবে না। তোর বোনের তো এতক্ষণ অন্তত আমায় দেখা দেওয়ার কথা, বল। ছোটন বেশ পরিপক্ক ও জ্ঞানী মানুষের মতো করেই পুনরায় কথাটা পাল্টাতে হাসলো। ফের বলল, কবে ফিরলেন? দেখে বুঝতে পারছিস না যে মাত্রই ফিরলাম? মাত্রই ফিরে আমাদের বাসায় এলেন? কারণ তোদের বাসায় তোর বোন থাকে। দেখি, চুপ কর, ডেকে দে তো ওই বেয়াদব মেয়েটাকে, আমি একটু দেখি ওর এত বড় সাহস হয় কি করে যে আমি এড়িয়ে যাই। ও আপু তো বলেছে আপু রুম ছেড়ে বের হবে না ভাইয়া। কেন বের হবে না? বের হতে হবে, বল গিয়ে। ছোটন মানল না। আবিরের কথা মতো উঠে গিয়ে ছুটিকে ডাকও দিল না। আবির বিস্ময় নিয়ে দেখছে ছোটনকে। ছুটির সাথে সাথে এইটুকু ছেলেটারও পরিবর্তন ঘটেছে বুঝতে পারছে সে। আগের ছোটন তার কথা মতো কাজ করত, এখনকার ছোটন তার চেয়ে ভিন্ন। আবির যখন ভ্রুকুচকে চেয়ে থাকে ঠিক তখনই ছোটন গম্ভীর গলায় উত্তর দিল, আপুর মাথা ব্যথা, ঘুমাচ্ছে। আমি চাই না এই ঘুম থেকে উঠে পড়ুক। আবির ভাই ঘুমাচ্ছে, ঘুমাক। ওর ওইটুকু ঘুম আজ না গেলে চলবে। বকা দিবে আমায় আবির ভাই। আবির বুঝে কাজ হবে না এই ছোটনকে দিয়ে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, তড়িঘড়ি করে পা বাড়াতে বাড়াতে বলে ওঠে, দরজা ভেঙে আমার বউকে আমি দেখে আসি, বরং তোদের অত শত কথা শুনতে পারছি না। আপু সত্যি রাগ করবে আবির ভাই। ওর রাগ আমার জানা আছে। ছোটন উঠে পথ আটকালো আবিরের, বুকে হাত গুজে উত্তর দেয়, আসলে একটু আগে ঘুমিয়েছে তো মাথা ব্যথাটা দ্বিগুণ করবে এখন ঘুম ভাঙলে। আপনি বরং নিজের বাসায় যান, আবির ভাই ফ্রেশ হয়ে নিন। আমি আপুকে ঘুম থেকে উঠলে বলবো যে আপনি এসেছেন। আবির হুট করে থামে, ভাবে ঘুমাচ্ছে ঘুমাক, মাথা ব্যথা করবে মেয়েটার। এমনিতে তার কারণে মেয়েটার লাইফের এমন পরিণতি হয়েছে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলে, ওকে, ঘুম ভাঙাবো না, একবার ঘুমন্ত অবস্থায় দেখে তো যেতে পারি, বল। আপু ভেতর থেকে দরজা আটকে রেখে ঘুমিয়েছে। ওকে, তাহলে তোর বোনকে ঘুম থেকে ওঠার পর ডিরেক্ট ছাদে পাঠাবি, ওকে? আচ্ছা। আমি যে এসেছি এটা একবারও যা তোর কানে না যায়, ওকে? সারপ্রাইজ তোর বোনের জন্য। ঠিক আছে, আপুর কানে যাবে না। আবির খুশি হলো যেন, মনে মনে ছুটির সাথে বিকালে অথবা সন্ধ্যায় দেখা করার অপেক্ষা করতে লাগলো। নিজ মনে হাসলো এটা ভেবে যে ছুটি আজ কতটা চমকাবে, কতটা বিস্ময় নিয়ে তাকে দেখবে, ছুটিকে সারপ্রাইজ দিবে বলে কথা। আবির হাসে, বিড়বিড় করে বলে, এবারে ছাড় পাবি না বোকা পাখি, তোর সমস্ত বোকামো এবার সামলে নেব নিজের নিয়মে। ছুটি ছোটনের থেকে কিছুটা সময় আগেই সবটাই শুনতে পেয়েছে। আবির তাকে সারপ্রাইজ দিবে শুনে খারাপ লাগলো কেন জানি তার, কারণ ভালোবাসার মানুষ বলে কথা তার। ছুটি কিয়ৎক্ষণ দীর্ঘশ্বাস ফেলে এক নজরে চেয়ে থাকে আবিরের একটা ছবির দিকে। সুধাই, আমি আপনাকে বুঝতে পারি না আবির ভাই, সত্যিই কি ভালোবাসেন আমায়? সত্যিই কি গুরুত্ব দেন আমায় আবির ভাই? যদি সত্যি এত বেশি গুরুত্বের চোখে আমায় দেখেনি তবে এত অবহেলা করলেনই বা কেন? কি তো সে? আবির অপেক্ষা করতে লাগলো দুপুর জুড়ে। বিকাল হলো, অতঃপর সন্ধ্যা।
ছাদের কার্নিশে দাঁড়িয়ে অনবরত চোখ বুলাতে থাকলো ছুটিদের ছাদটাতেই, অথচ ছুটির আসার নাম নেই। আবির বুকে হাত গুজে পায়চারি করে। একবার কে যেন বিকালে কাপড় নিতে এলো ছাদে। আবির তাও ভেবে নিল এটা বুঝেই ছুটি, কিন্তু পরক্ষণেই তাকে আশাহত হতে হয় এই দেখে যে এটা ছুটি নয়। আবির দীর্ঘক্ষণ অপেক্ষা করে ঠোঁট গোল করে শ্বাস ফেলে। ফোন নিয়ে দ্রুত ছোটনকে কল করে বলে, কি সমস্যা? তোর আপু ঘুম থেকে ওঠে না এখনো? নাকি বুঝে গিয়েছে যে আমি এসছি? আমি আছি বলে আসছি না, তাই না? রোহান তখন গাড়ি করে বাড়ি ফিরছিল। রাত 8টা। ঠিক তখনই তাদের বাড়ির গলিটায় দেখা মিলল সাদের। এই কয়েকদিনে সে কয়েকবারই সাদকে দেখেছে এখানে, এবং হসপিটালে সেদিনের পর থেকে মাথায় এটাই গেঁথে নিয়েছে যে সাদি নবনীর সে গোপন প্রেমিক। রোহান দাঁতে দাঁত চাপে গাড়িটা একপাশে সাইড করে জানালা সরিয়ে সাদের উদ্দেশ্যে হেসে বলে, আজকাল এই পাড়ার অলিতে গলিতে আপনাকে মাঝে মধ্যে দেখা যায় ভাই। কি ব্যাপার বলুন তো, কাউকে খুঁজতে আসেন নাকি? সাদ প্রথমে চমকে তাকায়, পর মুহূর্তেই সরল হাসি দিয়ে বলে, না না, এখানে একটা টিউশনই আছে ভাই, এই কারণেই। রোহান জানে এই পুরোটাই মিথ্যে। টিউশনের জন্য আসে নাকি নবনীর জন্য আসে তা সে জানে না। রোহান ক্রুর হাসে, বলে, শিওর? হ্যাঁ। আবারও মিথ্যে। রোহান এই মুহূর্তে টের পেল প্রকৃতি তার প্রতি প্রতিশোধ নিচ্ছে। ঠিক এই মুহূর্তে এসে স্বচ্ছর দিকটা উপলব্ধি করতে পারে। মানতে পারে না যে কোনো এক ছেলে তারই বউয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এমন দৃশ্য। প্রকৃতির প্রতিশোধ ভয়াবহ। সে যে স্বচ্ছকে জ্বালিয়েছে সুহাকে নিয়ে, এখন অন্য কেউ তার বউয়ের প্রতি রোজ রোজ মুগ্ধ হয়ে তাকে জ্বালাচ্ছে। রোহান মনে মনে রেগে যায় যেন, কিন্তু উপর দিয়ে বলে, এত দূরে টিউশন করানোর কি প্রয়োজন বলুন? এর চেয়ে ভালো টিউশনিটা ছেড়ে দিন, আপনারই তো কষ্ট হয়। না না, কষ্ট হয় না, এতটাও দূরে না হয় আমার জন্য। আচ্ছা, তাও ভালো। কথাটুকু বলেই আর একটু ভদ্রতা না দেখিয়ে গাড়ি চালিয়ে চলে গেল সে। সাদ আহাম্মকের মতো চেয়ে থাকলো কেবল। অন্যদিকে রোহান বাসে এসে নিজের রুমে গেল। নবনীকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে চোয়াল শক্ত হয় তার। হুট করেই খপ করে নবনীর হাতটা শক্ত করে চেপে ধরে সে। তারপর রুমে এনে শক্ত গলায় বলে, বেলকনিতে কার জন্য দাঁড়িয়ে থাকো জানি না আমি। আজ থেকে তুমি বেলকনিতে যাবে না নবনী। রাহা বিস্ময় নিয়ে তাকায়। এর আগে রোহান এমন অধিকার বোধ দেখায়নি, এমন রাগও নয়। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কেন? আমি বলছি এটা যথেষ্ট নয়। কারণ ছাড়া আমি যথেষ্ট হিসেবে নিতে পারছি না। বেলকনিতে খুব মশা হয়েছে, তোমায় কামড় দিলে রোগ হতে পারে, পরে দৌড়াদৌড়ি আমাকেই করতে হবে। তার চেয়ে বরং আগে থেকে প্রতিরোধ করা ভালো নয়? তাই রাহার বিশ্বাস হয় না যেন। মশা কোথায়? রাহাকে তো আজ পর্যন্ত একটা মশাও কামড় দিল না। তাহলে এখন সপ্তাহ খানেক পর যখন সুহা সুস্থ হলো পুরোপুরি ঠিক, তখনই তাদের ছোট্ট প্রাণটার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিল। এমনিতেও যে স্বচ্ছর আর সুহার ছোট্ট পিচ্ছিটার শারীরিক অবস্থা খুব বেশি ভালো ছিল এমন নয়, এমনকি বাচ্চাটার শারীরিক বিভিন্ন জটিলতাও ছিল। তবু সে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছিল। কিন্তু হুট করে এই সমস্যা দেখে ঘাবড়ে গেল স্বচ্ছ সহ সবাই প্রায়। সুহাকে তখনও কিছু না জানালেও ডক্টরদের পিছু পিছু সে ভোর রাত থেকেই দৌড়াদৌড়ি করছিল সে। ওইটুকু নিয়ে প্রাণটা তার, আর কতটুকুই বা সহ্য ক্ষমতা ওর। স্বচ্ছ বারবার মুখ দেখে, কতটা মায়াময়, চোখগুলো কতটা সুন্দর তার প্রাণের। যেন পুরোপুরি মায়ের মতোই চেহারা পেয়েছে তার আম্মুটা। স্বচ্ছ অস্থির হয়ে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকিত দিল বহুবার, এবারের মতো তার মেয়েটাকে সুস্থ করে দিক। স্বচ্ছ এরপর আর মেয়ের কিছুই হতে দিবে না। মাথায় তুলে রাখবে তার একরত্তি মেয়েটাকে, এত যত্ন করবে যে মেয়ে তার অসুস্থ হবেই না। স্বচ্ছ যখন বুকের ভেতর তীব্র কম্পন সামলে বারবারই একই প্রার্থনাই করছিল, ঠিক তখনই চাইল্ড স্পেশালিস্ট তাসনিয়ার সামনে এলেন। হালকা গলা ছেড়ে শান্ত স্বরে শুধালেন, মিস্টার স্বচ্ছ, আপনার বাচ্চাটা আর আমাদের মাঝে নেই, দুঃখিত। স্বচ্ছ যেন শুনতে পেল না কথাটা প্রথমে। পর মুহূর্তে যখন বোধগম্য হলো তখন হতবিহবল নজরে তাকাই সে। দৃষ্টিতে যেন হাজারো অবিশ্বাস, সহস্র অসহায়তা। একটু আগেই তো সে কাচের দেওয়ালের ভেতরে তার এটুকু মেয়েকে দেখে এসেছে।
একটু আগেই নার্সদের অনুমতি নিয়ে মেয়েকে চুমুও দিয়েছে সে। ফিসফিস স্বরে বলেও ছিল, আম্মাজান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমরা 3 জন বাসায় ফিরবো তো বলো। স্বচ্ছ বিশ্বাস করে না একদিকে, অন্যদিকে তার চোখ রক্তিম হয়ে ওঠে, মুখ গম্ভীর। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে শোধায়, আমার প্রাণটা ডাক্তার, দয়া করে মিথ্যা বলে আমায় বিভ্রান্ত করবেন না ডাক্তার। আমি বোধহয় সত্যি এবারে দম বন্ধ হয়ে ছটফট করব। ডক্টর অসহায় চাহনিতে তাকায়। স্বচ্ছ যখন বুঝে ওঠে কথাটা সত্যি, তখন তার চোখ জোড়া রক্তিম হয়ে আসে। দাঁত খিচে সে বহু কষ্টে কান্না দমানোর চেষ্টা চালায়। অসহায় মুখশ্রী নিয়ে সে এপাশ ওপাশ চাইল। কথা আছে, পুরুষ মানুষ কাঁদে না, জনসম্মুখে হলে তো আরও নয়। কিন্তু এই ক্ষেত্রে স্বচ্ছ নিজেকে মানাতে পারল না। চোখ গড়িয়ে তার পানি পড়তে নিল। স্বচ্ছ মুহূর্তেই এক হাতে তা মুছে নেয়। পরবর্তীতে অসহায় চাহনি আর অবিশ্বাস্য চাহনিতে স্বচ্ছ যখন তাকালো, তখনই ডক্টর আবারও বলল, আপনার বাচ্চার শারীরিক অবস্থা দুর্বল ছিল, তার উপর বিভিন্ন জটিলতা ছিল, হার্টবিট স্বাভাবিকের থেকে কম ছিল। সাধারণ ক্ষেত্রে এত সমস্যাজড়িত বাচ্চাগুলো কম বাঁচে মিস্টার স্বচ্ছ। তার ওপর শ্বাসকষ্টজনিত সমস্যাও যুক্ত হওয়াতে আমরা সত্যিই বাচ্চাটাকে আগলে রাখতে পারিনি। স্বচ্ছ চোখ বুঝে নেয় এবারে। একটা হাত মুখে নিয়ে দাঁত দিয়ে কামড়িয়ে লাল টকটকে চোখের কান্না আটকানোর চেষ্টা চালায়। কিন্তু পারল কোথায়? ওইটুকু প্রাণের চলে যাওয়াকে মেনে নেওয়া যায়, যাকে 1 সপ্তাহ যাবৎ সে দিনে নিয়ম করে 20 বারের উপর দেখত, কথা বলতো আনমনে এসেই, স্বপ্ন বুনতো বাসায় যাবে তারা 3 জনে। আচ্ছা, সুহাসিনীকে সে কি উত্তর দিবে? কি বলবে তাকে? তার এত কষ্টে লালন পালন করা বাচ্চাটার নেই, এটা সে বলতে পারবে? গলা দিয়ে বেরোবে? সুহাসিনী সে বা কিভাবে মানাবে? স্বচ্ছ হাঁসফাঁস করে, বহু কষ্টে বলে, আমার আম্মাজান কোথায় ডাক্তার? ওকে একবার কোলে নিব, জিজ্ঞেস করব কেন চলে গেল সে। আমি কি বাবা হিসেবে খুবই খারাপ ছিলাম তার কাছে? ডক্টর তাসনিয়ার চোখ টলমল করলো স্বচ্ছর কথা শুনে। বলল, আপনার আত্মীয়রা আছে মিস্টার স্বচ্ছ, ওনাদের কাছেই। ওনারা এই সংবাদটা আপনাকে দিতে পারবেন না বলেই আমি বলতে এসেছি। নিজেকে মানসিকভাবে শক্ত করুন মিস্টার স্বচ্ছ। স্বচ্ছ ডক্টরের সব কথা না শুনেই হন্তদন্ত হয়ে পা বাড়ালো। অতঃপর দ্রুত নিজের আম্মুর কাছে গেল। ছোট্ট পুতুলটাকে তার আম্মুর কোলে চোখ বুঝে থাকতে দেখে স্বচ্ছ এবারে প্রকাশ্যেই কেঁদে ফেলল। আম্মুকে ঝাঁকিয়ে বলল, আম্মু, এই আম্মু, আমার আম্মাজানটা নাকি চলে গেছে আম্মু, ওকে এনে দাও না প্লিজ। বলো না আমি ওকে খুব যত্ন নিব, খুব ভালো রাখবো, খুব ভালো বাবা হব। বলো না আম্মু, বলো না প্লিজ। স্বচ্ছর মা এতক্ষণ যাবৎ কাঁদছিলেনই। ছেলের পাগলামো দেখে অস্থির লাগে তার। কি বলে সান্ত্বনা দিবে তার পাগল ছেলেটাকে? কি বলে শান্ত করবে? অন্যদিকে আরেকজন সুহা, সে শুনলে তাকেই বা কিভাবে মানাবে ওরা? স্বচ্ছর বুকে সে ছোট্ট প্রাণটা, নিথর শরীর, নড়চড় নেই এইটুকু বাচ্চাটার। চোখ বুঝে বাবার বুকে পড়ে আছে নিশ্চিন্তে, যেন ঘুমটা কত সুন্দর। স্বচ্ছ বহুক্ষণ বুকে আগলে নিয়ে বসে থেকে ড্যাব ড্যাব করে দেখলো নিজের মেয়েকে। কি মায়াবী তার প্রাণটা, কি সুন্দর পুতুলের ন্যায়। এই পুতুলটা আর জীবিত নেই, তাদের ছেড়ে চলে গেছে, এটা যেন স্বচ্ছ মানতেই পারল না। গলার রুদ্ধ হয়ে আসে, দীর্ঘশ্বাসে বুক ভার হয়ে আসে, রক্তিম চোখ জোড়া আরো রক্তিম হয়ে ওঠে ভেতরে পুষে রাখা যন্ত্রণায়। স্বচ্ছ তাকিয়েই থাকে। অতঃপর ফুলটাকে শক্ত করে জড়িয়ে নিয়ে এতটা সময় পর সে মুখ খুলল। কি এত রাগ হয়েছিল আম্মাজান যে এইভাবে চলে গেলেন আমাদেরকে রেখে? আব্বু কি বেশি পচা, আদর দেয়নি? বলো না আম্মু। এইটুকু বলতে বলতেই স্বচ্ছর লাল রক্তিম চোখ জোড়া আবারও জলে পরিপূর্ণ হয়ে আসে। ছোট্ট আদুরে মুখটাতে কয়েকবার চুমু দেয় পাগলের মতো। অতঃপর আবারও পাগলের ন্যায় রুদ্ধস্বরে জানায়, আম্মাজান কেন এইভাবে চলে গেলি আম্মু? তুই জানিস না তুই আমার কতটা জুড়ে ছিলি এই কয়েকটা মাস, কতটা স্বপ্ন বুনেছি তোকে নিয়ে। কেন এমনটা করলি আম্মুজান? কেন এমনটা হলো? এই আম্মু, একবার তাকা না আম্মু। এটুকু বলতেই স্বচ্ছর মা কেঁদে উঠল। তার ছেলেটা কি পাগলামো করছে, কত ভালোবাসে তার বাচ্চাটাকে, আর বিধাতা কি করলো?
তার ছেলের সাথেই কেন করলো এমনটা? এই যে তার ছেলেটা গত 1 সপ্তাহ ঠিকমতো না খেয়ে না ঘুমিয়ে শুধুমাত্র তার বউ আর সন্তানের চিন্তায় ভীত হয়ে থাকতো। বিধাতা কি চাইলে এই ছেলেটার প্রতি একটু মায়া দেখাতে পারতো না? কেন করলো এই নিষ্ঠুরতা? স্বচ্ছর মা ফুপিয়ে কাঁদে। স্বচ্ছর মাথায় হাত রাখতেই স্বচ্ছ অসহায়ের মতো করে তাকায়, আকুতি নিয়ে বলে ওঠে, আম্মু, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও না আম্মু। ওকে বলো না একবার তাকাতে, একবার হাত পা নড়াচড়া করতে। আম্মু দেখো না আমার মেয়েটা কত মিষ্টি, একদম সুহাসিনীর মতো। আম্মু। স্বচ্ছর মা কাঁদতেই থাকে ছেলের প্রলাপ শুনে, তবুও বহু কষ্টে বলে, আব্বু, ও আর নেই আব্বু। আমার নাতনিটা আর বেঁচে নেই। তুমি এমন পাগলামি করলে সুহাকে কি করে জানাবো বিষয়টা? কিভাবে সামলাবো? মেয়েটা তো আরো দ্বিগুণ পাগলামি করবে। এদিকে জানানো প্রয়োজন, কারণ ও তো মা। স্বচ্ছ হুট করেই গম্ভীর চাহনিতে তাকায় এবারে। সুহাসিনীকে কি করে জানাবে এই সত্যিটা? মেয়েটা বড্ড খুশি ছিল যে কি করে বলবে সত্যিটা। সবটা শুনে কি বা করবে সুহা? এখনো তো পুরোপুরি সুস্থও নয়। স্বচ্ছ পারবে মানাতে মেয়েটাকে? স্বচ্ছ শুকনো ঢোক গিলে হুট করেই নিজের সব কষ্ট ভেতরে চেপে রেখে তার প্রাণটাকে তার আম্মুর কোলে দেয়। অতঃপর যন্ত্র মানবের মতোই পা বাড়িয়ে চলতে লাগলো সুহার উদ্দেশ্যে। অবশেষে গেল। গিয়ে বেশ মনোযোগ দিয়ে এক নজর তাকালো সুহাসিনীর পানে। বসে আছে একা একা জানালার দিকে মুখ করে, বোধহয় আকাশ দেখছে মেয়েটা। স্বচ্ছ যে কথাটা জানানোর জন্য এখানে এলো তা যেন মুহূর্তেই নীরব বার্তায় পরিণত হলো। বলতে পারলো না সে। এই মেয়েটাকে এই খবর কিছুতেই বলতে পারবে না সে। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে। সুহা ততক্ষণে তার দিকে ফিরে প্রশ্ন ছুড়ল, সকাল থেকে আজ আপনাকে দেখা গেল না, কোথায় ছিলেন স্বচ্ছ? মেয়ের খোঁজ নিয়েছেন? আজ তো কোনো নার্স ওর ব্যাপারেই কিছু জানালো না, বললো না, আনলো না। কি ব্যাপার বলুন তো? দেখে এসেছেন ওকে? আমার মেয়েটা কি করছে এখন স্বচ্ছ? ও কখন পুরোপুরি সুস্থ হবে? ও বাড়ি ফিরবে স্বচ্ছ? স্বচ্ছ শুনল ঠিক, তবে উত্তর করতে পারল না। ভারী হয়ে আসে বুক। অস্পষ্ট স্বরে বলে, সুহা ভ্রু কুচকে তাকায় স্বচ্ছর দিকে। চোখ জোড়া লাল, মুখ চোখ এই কয়দিনে শুকিয়ে এইটুকু হয়েছে। মুখের দাড়িগুলো অবধি বেড়েছে, চুলগুলো উস্কো খুস্কো ঠেকছে। স্বচ্ছ এই কয়দিনে কবেই বা বাড়ি গিয়ে ঠিকমতো গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে সুহা জানে না। সর্বক্ষণ তার কাছে নয়তো মেয়ের কাছে। সুহা মুহূর্তেই প্রশ্ন করে, বাসায় গিয়েছেন স্বচ্ছ, তাই আজ আসেননি? স্বচ্ছ কি করে বলবে সকাল থেকে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে তাই আনতে পারেনি? কি করে বলবে তার এটুকু পুতুলের ন্যায় মেয়েটার নেই? কি করে বলবে এসব? সুহা ফের বলে, কিছু ভাবছেন স্বচ্ছ? আমার মেয়েটা ঠিক আছে তো? স্বচ্ছ মুহূর্তেই চমকে গিয়ে উত্তর করল, না না তো, কিছু ভাবছি না। আমার পিচিটা সুস্থ এখন স্বচ্ছ? স্বচ্ছ এই মুহূর্তে টের পাই সুহাকে এই কথাটা বলার মতো সাহস তার নেই, সত্যিই নেই। অস্ফুট স্বরে বলে, স্বচ্ছ আমার মেয়ে ভালো আছে তো? আপনাকে এমন দেখাচ্ছে কেন? স্বচ্ছ অন্যমনস্ক। উত্তর যে দিতে সে আসলেই পারবে এমনও নয়। সুহা ফের ডাকে, স্বচ্ছ। স্বচ্ছ এই মুহূর্তে উত্তর না দিয়েই উল্টো ঘুরে আবারও বেরিয়ে যেতে যেতে বলে, আমার একটু কাজ আছে সুহাসিনী, আসছি। অথচ স্বচ্ছর কাজ নেই। স্বচ্ছ সবসময়ই তার সুহাসিনীর জন্য ফ্রি হয়ে থেকেছে। সব কাজকে পেছনে রেখে গুরুত্ব দিয়েছে কেবল সুহাকে। আর আজ কাজের অজুহাত দিয়েই তাকে সরতে হলো কাপুরুষের নেই। কারণ সত্যটা বলার সাহস যে তার নেই। আবির গুনে গুনে 18টা শাড়ি কিনেছে, তাও এই সন্ধ্যাবেলায়। অতঃপর শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে ছুটির জন্য চুড়ি, বেলি ফুলের মালা সহ সবই কালেক্ট করলো। ছুটিকে আজ সবটা বলা যাবে, অভিমান ভাঙানো যাবে সময় নিয়ে। ছুটি কি ভেবেছে সে এই অবহেলা মেনে নেবে? রাগ ভাঙাবে না, বরং দূরত্ব বাড়াবি? আবির চাইলে আগেই বলে দিতে পারত সবটা, যখন এর আগেও ফোনে যোগাযোগ হয়েছিল। কিন্তু সে তো চেয়েছিল নিজ চোখে প্রেয়সীর অভিমান দেখতে। অভিমান ভাঙিয়ে প্রেয়সীর তুলতুলে কান্নাময় মুখটা বুকে নিয়ে আদরময় চুমো দিতে ললাটে, একদম প্রত্যক্ষভাবে ভালোবাসা দিয়ে সবটুকু রাগ অভিমান ভুলিয়ে দিতে। আবির মনে মনে এতদিন তাই ভেবে রাখলো এত আরাম করে।
অথচ আবির কি জানে সময়ের গুরুত্ব কতটা? যে সময়টাই বসে সে এসব ভেবেছিল, সেই সময়টাতেই তার প্রেয়সী ভেবেছিল তাকে ছেড়ে চলে যাওয়ার কথা, ভুলে যাওয়ার কথা। আবির যেটাকে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করেছে, সেটা যে আসলে সুযোগ হারানো তা আবির বুঝেই উঠল না। এমনকি এখনো বুঝে উঠছে ছেলেটা। নিজের মতো করে প্রেয়সীর জন্য কেনাকাটা করে সে গিয়ে উঠল শ্বশুর বাড়িতে। শ্বশুর আব্বা হতে শাশুড়ি আম্মু সবাইকে সালাম দিয়ে মুহূর্তেই শোধালো, আপনাদের মেয়ে কি আমার সামনে আর দেখা দেবে না? না দিলে বলুক সে, আমি দরজা ভেঙে হলো তাকে দেখে আসে। ছুটির বাবা গলা ঝাড়লেন। আবিরের দিকে তাকিয়ে হুট করে গম্ভীর স্বরে জানালেন, আবির, তোমার হাতে কিছু কথা আছে আমার। এই পর্যায়ে আবির সন্দেহে চোখে তাকায়, ভ্রু বাঁকিয়ে বলে, কথা তো পরেও বলা যাবে, কিন্তু বউ দেখা করাটা বেশি ইম্পর্ট্যান্ট। শ্বশুর আব্বু, সে বিষয়ে কথা ছিল। আপনারা যে ধান্দাবাজ আঙ্কেল, আগের বারে বিষয় কি ভুলে গেছি নাকি আমি? হয়তো আপনারা দিচ্ছেন না ওকে আমার সামনে আসতে, হতেই পারে। কথাগুলো বলেই সে গটগট পায়ে ছুটি রুমের সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় টোকা না দিয়ে ধমকের স্বরে বলে ওঠে, ছুটির বাচ্চা ছুটি, দরজা খোল, নয়তো খুব খারাপ হবে। যখন এই ধমক দেওয়ার পরও ভেতর থেকে কোনো রেসপন্স এলো না, তখন আবিরের দ্বিগুণ মেজাজ খারাপ হয়। দাঁতে দাঁত চিবিয়ে সে পুনরায় শুধায়, আয় ছুটি, দরজা খুলবি নাকি ভেঙে ফেলবো আমি? মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। ছুটি। এটুকু বলেই দরজায় একটা লাথি বসাতে নিল সে। ঠিক সেই মুহূর্তেই দেখা গেল লাথির ধাক্কায় দরজাটা খুলে গেল। আবির অবাক হয়, তার মানে দরজা আটকানো ছিল না। আবির যখন চমকে গিয়ে রুমের ভেতর গিয়ে তাকালো, ঠিক তখনই দেখল রুম খালি। রুমে কারো উপস্থিতি না দেখে আবির সরু চাহনিতে চাইল, মুহূর্তেই জিজ্ঞেস করলো, ছুটি কোথায়? ও নেই। পুতুটা পেয়ে আবির যেন বুঝে নিল অজানা আশঙ্কা। এই মেয়েটা সবই পারে, মিথ্যে মিথ্যে ভেবে প্রতিবারই তার থেকে দূরে মরে যেতে ওস্তাদ এই মেয়েটা। আবিরের কলেজায় মোচড় দেয়, পুনরায় গম্ভীর গলায় শুধায়, নেই মানে? বাসাতে নেই। কোথায় আছে এখন? এই পর্যায়ে ছোটন এসে উত্তর দিল, অন্য দেশে। আবির ছোটনের কথাগুলো শুনে চুপ থাকে। এই ছোটনকে সে সত্যিই অনেকটুকু বিশ্বাস করেছিল, অনেকখানি ভালোবাসত। সে ছোটনই তাকে মিথ্যে বলেছে এতদিন। কথাটুকু বলেই আবিরের হাত থেকে চিঠিটা নিল, চোয়াল শক্ত করে মেলে ধরল মুহূর্তে। আবির ভাই, আপনি যখন চিঠিটা পড়বেন তখন আমি আপনার থেকে অনেক দূরত্ব অবস্থানরত থাকব। সম্ভবত আপনিও এটাই চেয়েছিলেন, দূরত্ব। আমার মতে গুরুত্বহীন মানুষরা কাছে থাকলেও গুরুত্ব আর কোথায় বা পায় বলুন? এর চাইতে বরং দূরেই থাকলাম। আচ্ছা আবির ভাই, গুরুত্ব পেতে একটা মেয়েকে ঠিক কী করতে হয়? সুন্দরী হতে হয়। আচ্ছা, আর কতটুকু সুন্দরী হলে আপনি আমায় অবহেলা করবেন না আবির ভাই? আপনার লিজের মতো সুন্দরী? আবির ভাই, লিজাকে বউ বানানোর ইচ্ছে হলে বানাতেই পারেন, আমাকে ইনভাইট করতে ভুলবেন না। যদি অন্য কোনো মেয়েকেও বউ বানাতে চান তাও অনুমতি দিয়ে রাখলাম। আর হ্যাঁ, যদি কখনো মনে হয় বিচ্ছেদ প্রয়োজন, ছোটনকে বলবেন, আমি অবশ্যই বিচ্ছেদের দিন হলেও আপনার মুখোমুখি দাঁড়াবো। আর এমনিতে বোধহয় আমাদের দেখা হওয়ার সম্ভাবনাটা ক্ষীণ। যাই হোক, যেটুকু ভালোবাসা আমি আপনার দিক থেকে পেয়েছি সেইটুকুই আমি আজীবন মনে রাখবো। আজীবন সেই স্মৃতিটুকু আমি মাথায় নিয়ে ঘুরবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ওইটুকু ভালোবাসা দেওয়ার জন্য। যাক, তবুও সৌভাগ্য আমার, অবহেলার শহরে একটু হলেও ভালোবাসার দেখা মিলেছিল। ইতি ছুটি। আবির পুরোটাই পড়ল, রাগে চোখ মুখ লাল করে মুহূর্তে একটাই শব্দ কেবল উচ্চারণ করলো, স্টুপিড। সুহা খবরটা যখন থেকে পেয়েছে ঠিক তখন থেকেই মেয়েকে কোলে নিয়ে পাথরের মতো বসে আছে সে। কোনো নড়চড় নেই, এক পলকেই শুধু তাকিয়ে আছে তারই একমাত্র বাচ্চা মেয়েটার দিকে, যার চোখ বুঝে আছে, হাতগুলো কেমন ঝুলে আছে, মুখটা নিষ্প্রাণ। সুহা কান্না করে না, বরং মুখে চুমু দিয়ে আওড়ায়, আম্মুকে এইভাবে বোকা বানাতে নেই আম্মু, চোখ খুল। এই কথাটা সুহা কয়েকবারই বলেছে এই নিয়ে। প্রায় ঘন্টা 7 মেয়েকে নিয়ে এভাবে স্থির বসে আছে সে। এখন বাজে রাত 1টা। সুহার ঘুম পায় না, কান্না পায় না, দুঃখ হয় না। হসপিটাল ছেড়ে বাড়ি ফিরেছে 3জনই, অথচ তার মেয়েটা একটা বারও চোখ মেলে তাকাচ্ছে না, একটা বারও তার বাড়ি ঘর চোখ বুলিয়ে দেখছে না। সুহা থমকে থাকে, মেয়েকে বারবার ডাকে, বাদ বাকি সবার কথা মিথ্যে প্রমাণ করতে মেয়েকে বহুবার অনুরোধ করে একটাবার চোখ খুলতে, কিন্তু মেয়ে কি শোনে? সুহা স্থির বসে থাকার পরই সচ্ছল মা আবারও এলো সামনে। সুহার দিকে চেয়ে বহু কষ্টে কান্না আটকে রেখে শুধালো,
সুহা, দাফন কাজ করতে হবে তো সকালে। এভাবে বসে থাকলে কি করে হয় মা? বাস্তবতা বিশ্বাস করো, মেনে নাও মা। সুহা ঘাড় কাত করে তাকালো এবারে। কোনোভাবেই সে বিশ্বাস করতে পারল না যে তার মেয়ে মৃত। মানল না তার মেয়েটা আর বেঁচে নেই। সুহা চোখ বুঝে এক পলক মেয়ের দিকে তাকিয়ে বুকে আগলে নেয় আদুরে স্পর্শে। সচ্ছর মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু, উনি কোথায়? দেখলাম না একবারও, সে তখন থেকে। একবার ওনাকে আসতে বলবে আম্মু। উনি বললেই বিশ্বাস করব, আমি মেনে নিব আপনাদের কথা। সুহাকে খবরটা স্বচ্ছ বাদে বাদ বাকি সবাই দিয়েছে। সবাই বুঝিয়েছে যে তার মেয়েটার নেই। রাহা, স্বচ্ছর মা, তার মা, সিয়া, সবাই। অথচ স্বচ্ছ সেই যে কাজ আছে বলে বের হলো, এরপর থেকে আর আসলোই না তার সামনে। মূলত নিজের ভেতরে চাপা এক অপরাধবোধ থেকে স্বচ্ছ সুহার সামনে আসার সাহস করে উঠতে পারল না। বারবার একটা কথাই তার মাথায় ঘুরপাক কাটছে, সে তার মেয়েটাকে আগলে রাখতে পারেনি। স্বচ্ছ আড়াল থেকে সুহাকে ঠিকই দেখেছিল এতক্ষণ। বহু কষ্টে নিজেকে ওই জায়গাটায় স্থির রেখেছে সে এতক্ষণ। কিন্তু এতক্ষণ পর যখন সুহা তার খোঁজ করল, স্বচ্ছ আর সাহস নিয়ে দাঁড়াতে পারল না। মুহূর্তেই সরে দাঁড়ালো সেখান থেকে। বিড়বিড় স্বরে নিজে নিজে বলল, আমি এটা পারবো না সুহাসিনী, কোনোভাবেই পারবো না। তোমার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস নেই আমার। কথাটা বলিয়ে সে নিজেকে আড়াল করলো আবারও। সোহার সামনে যাওয়ার যে সাহস নেই তার। অপরদিকে স্বচ্ছকে বুঝিয়েও যখন পাঠানো গেল না, তখন সবাই মিলে সুহাকেই বুঝাতে লাগলো। বাস্তবতা মেনে নিতে বলল। সুহা কাঁদে না, বরং মেয়ের শীতল শুভ্র নিষ্প্রাণ মুখটায় বারবার চুমু দিতে দিতে বলে ওঠে, ওরা মিথ্যে বলছে তাই না আম্মু? তুই বেঁচে আছিস তাই না বল? ওরা কেন বলছে তুই নেই আর? আম্মু, শুনছিস আম্মু? সুহা কোনোভাবেই বিশ্বাস করতে চাইল না সে নিষ্প্রাণ দেহটা নিয়েই আরও কয়েক ঘন্টা এভাবেই বসে রইল সে। অপেক্ষায় থাকলো স্বচ্ছ আসবে, বলবে তার মেয়েটা সত্যি বেঁচে আছে। বাকি সবাই মিথ্যে বলছে, অথচ তাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে স্বচ্ছ এলো না। বলল না একবারও তার মেয়েটা বেঁচে আছে। একটাবারও তাদের রক্ষা করতে আসলো না স্বচ্ছ। বরং সবাই সকালের আলো ফুটে কিছুটা বেলা হতেই সুহার মেয়েটাকে কেড়ে নিয়ে গেল জোর করে। উদ্দেশ্য তার এটুকু ছোট্ট মেয়েটাকে দাফন করা। সুহা বেশ শক্তপোক্তভাবে মেয়েকে নিজের কাছে রাখার জন্য আক্রমণ চালিয়েছিল। নিজের মায়ের মাথাতেই আঘাত করেছে কাচের গ্লাস দিয়ে, নিজ শাশুড়ির কপালেই ছুঁড়ে মেরেছে ভারী ফুলদানি। তবুও তার ছোট্ট মেয়েটাকে নিজের কাছে রাখতে পারল না সে। সুহা যখন বুঝতে পারে তার মেয়েটাকে মাটি চাপা দিয়ে দিবে, ঠিক তখনই সে আর্তনাদ করে ওঠে, চিৎকার করে বারংবার স্বচ্ছকে ডাকে। আর ঠিক তার কয়েক মুহূর্ত পরেই সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ফ্লোরে। ফলস্বরূপ কপালের এক কিনার খুব বিচ্ছিরিভাবেই কেটে যায় তার। সুহার যখন জ্ঞান ফিরে তখন মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইনের নল লাগানো, মাথাটা ভার ঠেকছে। সুহা প্রথমে যখন কিছু বোধগম্য ঠেকল না, তখন ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো এখন রাত। পর মুহূর্তেই তার সব ঘটনা একের পর এক মনে পড়ে গেল স্পষ্টভাবে। চোখের সামনে স্বচ্ছকে দুশ্চিন্ত মুখ নিয়ে বসে থাকতে দেখে মুহূর্তেই শুধালো, স্বচ্ছ, আমার মেয়েটা কোথায়? বেঁচে আছে? ওরা কি ওকে জোর করে মাটিতে পুঁতে দিয়েছে স্বচ্ছ? আমার ওইটুকু মেয়েটা নিঃশ্বাস দিবে কি করে স্বচ্ছ? ওদের বলুন না আমার মেয়েটাকে ছেড়ে দিতে, বলুন না। সুহা উত্তেজিত হয়েই বসলো। মূলত এই কারণেই এতটা সময় সুহাকে ঘুমের ওষুধ দিয়ে নিশ্চুপ করে রাখা হয়েছিল। স্বচ্ছ সুহাকে সামলানোর জন্যই কিছুটা শান্ত স্বরে বলল, সুহাসিনী, শান্ত হও, আমি বলছি। সুহা শান্ত হলো না, দ্বিগুণ ছটফট করে বলে, স্বচ্ছ, এনে দিন না আমার মেয়েটাকে। আমি তো ভালো করে ওকে কোলেও নিতে পারিনি স্বচ্ছ, প্লিজ এনে দিন আমার পুতুলটাকে। স্বচ্ছ এবারে সুহাকে আগলে নেওয়ার ন্যায় জড়িয়ে নেয়, বলে, আমার কথাটা শুনো। সুহা নিশ্চিত হতে না পেরে প্রশ্নবোধক চাহনি নিয়ে স্বচ্ছর দিকে তাকায়, বলে, স্বচ্ছ, মাটিতে পুঁতে দিয়েছে না ওরা আমার মেয়েটাকে? এতক্ষণে বলুন, সত্যি করে বলুন, পুঁতে দিয়েছে তাই না? মুহূর্তেই সুহার কি হলো কি জানি, স্বচ্ছকে এক ধাক্কায় সরিয়ে দিল সে। কিছুটা পিছিয়ে গিয়ে মুখ চোখ কুচকে নিয়ে শক্ত স্বরে বলে ওঠে, আপনি একটা কাপুরুষ স্বচ্ছ। নিজের স্ত্রী সন্তানকে রক্ষা করার ক্ষমতাটুকু নেই আপনার। চলে যান আমার সামনে থেকে, এক্ষুনি চলে যান। স্বচ্ছ ভঙ্গুর হৃদয়ে চায়, চাহনি ক্লান্ত, বহু কষ্টে শুধায়, সুহাসিনী, আমাকে এই নামে আর ডাকবেন না স্বচ্ছ, একদমই ডাকবেন না। আপনি আমার মেয়েটাকে রক্ষা করলেন না,
একবারও আমাদের কাছে আসলেন না স্বচ্ছ, আপনি বড় স্বার্থপর। সুহাসিনী, কথা বলবেন না, বের হয়ে যান, এক্ষুনি বের হয়ে যান। আমার মেয়ের বাবা হওয়ার কোনো যোগ্যতাই ছিল না আপনার, কাপুরুষ আপনি।